হুমায়ুন কবিরের নতুন দলের নাম কি? আগামী ২৬-এর নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠতে পারে এই হুমায়ুনের নতুন দলের? কেন হুমায়ুন কবির ৯০টি আসনের ওপর গুরুত্ব আরোপ করছেন? হুমায়ুন কবিরের নতুন দলের সঙ্গে আইএসএফ এর জোট গঠনের সম্ভাবনা থাকলেও আদৌ কি হুমায়ুনের সঙ্গে যাবে বাম কংগ্রেস? দল ঘোষণার আগেই হুমায়ুনের বিরোধিতা কেন? কারা পাচ্ছে ভয়? হুমায়ুনের দল ঘোষণার আগে হিন্দুদের ঐক্যের ডাক সংঘ প্রধানের। তবে কি ধর্মীয় মেরুকরণই নির্ধারণ করবে আগামী ২৬-এর ভোটের সমীকরণ? বিজেপি আর আরএসএসকে গুলিয়ে ফেললে ভুল হবে, মোহন ভাগবতের এই বার্তা কিসের ইঙ্গিত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আগামী ২৬-এর নির্বাচনে কি বাংলায় ধর্মের লড়াই হতে চলেছে? ধর্মই কি নির্ধারণ করে দেবে বাংলার মসনদে কে বা কারা বসবেন? বাংলার রাজনীতির সঙ্গে শ্রমিক আন্দোলন, সাম্রাজ্যবাদের বিরোধিতা, কৃষকদের দাবি, কর্মসংস্থানের গুরুত্ব, পরিকাঠামোর উন্নয়ন, এসব কিছুর প্রয়োজনীয়তার থেকে এখন মনে হয় অনেক বেশি গুরুত্ব বেড়েছে ওই ধর্মের। কারণ ধর্মকে তোয়াজ করছে সবাই, তা সে প্রত্যক্ষভাবেই হোক কিংবা পরোক্ষভাবে। ধর্মকে বাদ দিয়ে বাংলার রাজনীতি এখন এগোতে পারছে না। আগামী ২৬-এর নির্বাচনের আগে বাংলার রাজনীতি যে ক্রমেই ধর্মের বিভাজনে রূপান্তরিত হতে চলেছে তা বাংলায় তথা দেশের জন্য কতটা প্রয়োজন তা নিয়ে তর্ক থাকতে পারে। কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাংলায় ধর্মের রাজনীতির গাড়ি এখন দ্রুত গতিতে ছুটছে। তৃণমূলের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির ২২শে ডিসেম্বর অর্থাৎ সোমবার তার নতুন দল ঘোষণা করবেন। নতুন দল ঘোষণার প্রস্তুতি পর্ব প্রায় শেষ। বিশালাকার এলাকা জুড়ে এই সভার আয়োজন করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে হ্যাঙ্গারের। গোটা এলাকা রবিবার নিজেই পরিদর্শনও করেছেন হুমায়ুন। বাবরি মসজিদের শিলান্যাসের দিন যে বিরাট আয়োজন ছিল, নতুন দলের নাম ঘোষণাতেও তেমনই ব্যবস্থা থাকছে। শুধু মুর্শিদাবাদ নয়, পার্শ্ববর্তী একাধিক জেলা থেকেও লোক আনার ব্যবস্থা করা হয়েছে। তার এই নতুন দল গঠনের পেছনেও বাবরি মসজিদকেই দাঁড় করিয়েছেন ওই হুমায়ুন কবির। দল ঘোষণার আগে একাধিক জায়গায় প্রস্তুতি সভা করেছেন হুমায়ুন। গত ২০ তারিখ মানে শনিবার রেজিনগরে একটি সভা করেছেন হুমায়ুন। প্রায় ৩০,০০০ লোক সেখানে হাজির ছিল। হুমায়ুন সেখানে সাফ জানিয়েছেন, বাবরি মসজিদ গড়ার জন্য তাদের দলকে জেতাতে হবে, না হলে টাকা এবং জমি পেলেও বাবরি মসজিদ বানানো যাবে না। হুমায়ুন বলেছেন, যদি বাংলায় তৃণমূল এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসে কেউ, তাহলে তারা কেউই কিন্তু ওই বাবরি মসজিদ বানাতে দেবে না। আর এই বাবরি মসজিদ বানাতে গেলে সরকারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হবে। আর সে কারণে ২৬-এর বিধানসভা নির্বাচনে কমপক্ষে ৯০টি আসনে তার দলকে জেতাতে হবে বলে জানিয়েছেন হুমায়ুন। অর্থাৎ সরকারের চাবিকাঠি যদি নিজেদের হাতে রাখা যায় বা রাখতে পারা যায়, তবেই ওই বাবরি মসজিদ করা যাবে, না হলে টাকা কিংবা জমি দিয়ে বাবরি মসজিদ করা যাবে না। হুমায়ুন খোলাখুলি জানিয়েছেন, আমাদের সম্প্রদায়ের মানুষ যতক্ষণ না ক্ষমতায় আসছে ততক্ষণ এই মসজিদ কেউ করতে দেবে না। আর এক্ষেত্রে ৯০টি আসন জিততেই হবে। মুসলমান ভাইদের কাছে এই মুর্শিদাবাদ, ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে আমরা বাংলার রাজনীতির যে মেরুকরণ করব, তাতে আগামী বিধানসভা ২০২৬ সালে সেই বিধানসভায় বাংলার মুসলমানরাই বাংলার গদিতে কে মুখ্যমন্ত্রীর তত্ত্বে বসবে তার নির্ণায়ক শক্তি বাংলার মুসলমানরাই হবে। সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক, যে কেউ আসতে পারে। না আসলে আমি একাই লড়ে ২২টার ভিতরে কটা জিতাবো কাউন্টিং এর দিনে করে দেখাবো। ২৯৪টা সিট আছে, আমি ১৩৫টা সিটে প্রার্থী দেবো। বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না, তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট, আমি যেটা করে দেবো বলছি, কেউ যদি ডিমান্ড করে 10টা, তাকে ছাড়বো, তাদের 10টা নেব। যদিও হুমায়ুন বলেছেন তারা রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ১৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রয়োজনে আবার ২৯৪টি আসনেও তারা প্রার্থী দিতে পারেন। তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করতে সবার জন্য দরজা খোলা রাখছেন হুমায়ুন। সেখানে আইএসএফ, মিমের পাশাপাশি
কংগ্রেস, সিপিএম তথা বামেদেরকেও জোটে আহ্বান জানিয়েছেন ভরতপুরের এই বিধায়ক। শুধু তাই নয়, হুমায়ুন জোটের ক্ষেত্রে আসন বিভাজন কি হবে তারও একটা রূপরেখা তৈরি করে ফেলেছেন। মুর্শিদাবাদের মোট 22টি আসনের মধ্যে নিজের নতুন দলের জন্য 9টি আসন রেখেছেন। আর মুর্শিদাবাদের রবিনহুড যাকে বলা হয়, মানে ওই অধীর রঞ্জন চৌধুরী, এই অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেসকে দিয়েছে 9টি আসন, আর সিপিএমকে 3টি আসন এবং নওসাদের আইএসএফকে দিয়েছেন 1টি আসন। হুমায়ুনের দাবি, এই সমীকরণে লড়াই হলে মুর্শিদাবাদে তৃণমূল একেবারে শূন্য হয়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি যে 2021 সালে মুর্শিদাবাদের এই 22টি আসনের মধ্যে 20টি আসন তৃণমূল কংগ্রেস দখল করেছিল, আর 2টি আসন ছিল বিজেপির দখল। 2024 সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা আসনেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের অন্যতম কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেও এবার হেরে যেতে হয়েছিল ওই তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। ইউসুফ বহিরাগত, কিন্তু বহিরাগত হলেও শুধুমাত্র মুসলিম বলেই বাজিমাত করে বেরিয়ে গেছেন বলে মনে করেন অনেকেই। কারণ মুর্শিদাবাদ জেলাটিতেই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা ছিল 47,07,573 জন, যা জেলার মোট জনসংখ্যার 66.27%। অন্যদিকে জেলাটিতে হিন্দু জনসংখ্যা 23,59,061 জন, মোট জনসংখ্যার যা মাত্র 33.21%। আবার এই মুহূর্তে বাংলায় যে এসআইআর প্রক্রিয়া সংগঠিত হচ্ছে, তাতে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেখানেও উঠে এসেছে এই মুর্শিদাবাদের নাম। রাজ্যে যে পরিমাণ নাম প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছে, তার মধ্যে শীর্ষে রয়েছে এই মুর্শিদাবাদ। 4,07,065 জন ভোটার মুর্শিদাবাদে প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছে। আর এই সংখ্যার অধিকাংশটাই যে ওই মুসলিম, তার আমার বলার কোনো অপেক্ষা রাখেন। সুতরাং মুসলিম অধ্যুষিত এই জেলায় বাবরি মসজিদ গড়ার স্বপ্নকে সামনে রেখে নিজের সম্প্রদায়ের মানুষদের কাছে টানতে চাইছেন হুমায়ুন কবির। আর এক্ষেত্রে 90টি আসনকে টার্গেট ধরে এগোতে চাইছেন তিনি। প্রশ্নটা হলো যে কেন 90টি আসন, আর কোন 90টি আসনকে টার্গেট করতে চাইছেন ওই হুমায়ুন কবির? এক্ষেত্রে মুর্শিদাবাদের 22টি আসনের ভাগ হুমায়ুন কবির আগেই করে দিয়েছে। মুর্শিদাবাদ ছাড়াও তার নজরে রয়েছে আরও 5টি জেলা: উত্তর দিনাজপুর, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বীরভূম, যার মধ্যে উত্তর দিনাজপুরে রয়েছে 9টি, মালদায় রয়েছে 12টি আসন, উত্তর 24 পরগনায় রয়েছে 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 31টি আসন এবং বীরভূম জেলায় রয়েছে 11টি আসন। আর 6টি জেলায় মোট 118টি আসন রয়েছে। যদিও হুমায়ুন কবির বলছেন যে 135টি আসনে প্রার্থী দেবেন, প্রয়োজনে 294টিতে, সেক্ষেত্রে নদিয়ার একটি অংশ, হাওড়ার একটি অংশেও নজর দিতে পারেন এই হুমায়ুন। তবে তার মুসলিম অধ্যুষিত ওই 6টি জেলার 118টি আসনের থেকে 90টি আসনকেই কিন্তু তিনি টার্গেট করতে পারেন বলেই মনে করা হচ্ছে। কিন্তু কতটা সফল হবেন হুমায়ুন? বাংলার রাজনৈতিক সমীকরণে সত্যিই কি পরিবর্তন আনতে পারবেন বিদ্রোহী এই নেতা? হুমায়ুনের এই পরিকল্পনাকে কারা ভয় পাচ্ছেন? কাদের বাড়া ভাতে ছাই দিচ্ছেন এই হুমায়ুন? মুসলিমদের নিয়ে যদি হুমায়ুন নিজের দল গঠন করেন, তবে কি তার পাল্টা হিসেবে হিন্দুরা একত্রিত হবে? বাংলার ভোট রাজনীতিতে আগামী 26-এর নির্বাচন কি তবে পুরোপুরি ধর্মের বিভাজনের উপর সংগঠিত হতে চলেছে? একদিকে যখন হুমায়ুন কবির তার নতুন দল ঘোষণার তোড়জোড় করছেন, তখন 21 তারিখ রবিবার শহর কলকাতায় এসে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সভা করে গেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। আরএসএস এর 100 বছর উপলক্ষে এই সভায় হাজির ছিলেন সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিগণ। আর এই সভা থেকে ফের একবার হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দিলেন সংঘপ্রধান মোহন ভাগবত। এদিন সংঘপ্রধান সাফ জানিয়েছেন, হিন্দুদের শক্তি বাড়ছে। আগেও হিন্দু ছিল, কিন্তু শক্তি ছিল না, এখন সেটা আস্তে আস্তে বাড়ছে। মোহন ভাগবতের বার্তা, সমাজে একতা থাকলে সমাজ পরিবর্তন হতে পারে। হিন্দুদের সংগঠিত করতে হবে। হিন্দুদের দেশ এটা, ভারতকে বড় হতে হবে, আর ভারত বড় হলে হিন্দুও বাড়বে।
তোমার দেশের জন্য তুমি কি করলে সেটা প্রশ্ন উঠবেই। বৈচিত্র্যময় দেশ হলেও রাস্তা একটাই, সব মানুষকে সম্মান করো, নিজের কাজে অবিচল থাকো। 26-এর বাংলায় বিধানসভা নির্বাচনের আগে মোহন ভাগবতের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ একদিকে যখন মুসলিম ভোট একত্রিত করার চেষ্টা চলছে, বাবরি মসজিদকে সামনে রেখে যখন হুমায়ুন কবির নিজের সম্প্রদায়ের হাতে ওই 90টি আসন রাখার কথা বলছেন, তখন সংঘ পরিবারের প্রধান হিন্দুদের একত্রিত হওয়ার কথা বলছেন, হিন্দু রাষ্ট্রের কথা বলছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। एक संघ हिंदू समाज अगर खड़ा होता है तो बंगाल में परिस्थिति बदलने के लिए कोई समय लगेगा नहीं। हिंदुस्तान हिंदू राष्ट्र है भाई। भारत को मातृभूमि मानने वाला, भारतीय संस्कृति पर श्रद्धा रखने वाला और भारतीय पूर्वजों का गौरव मन में रखने वाला एक भी व्यक्ति हिंदुस्तान की भूमि पर जब तक जीवित है तब तक भारत हिंदू राष्ट्र है। তবে এবারের এই বঙ্গ সফরে আরএসএস প্রধান আরো বেশ কিছু মন্তব্য করেছেন, যা বাংলায় আসন্ন নির্বাচনের আগে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। এদিন সংঘ প্রধান পরিষ্কার বলেছেন, সংঘের কাজ সমাজ তৈরি করা। এই সংঘ হিন্দু সমাজের উন্নতির জন্য তৈরি, তার কাজ করে। সংঘে অনেক বিজেপি নেতা আছেন, তাই বলে আরএসএস এর সঙ্গে বিজেপিকে গুলিয়ে ফেলা ভুল। ভালো কাজের জন্য, সমাজের কাজের জন্য স্বয়ংসেবক সংঘ সব সময় পাশে থাকবে, তাতে কোনো পার্টি বিচার করতে হবে না। শুধু সমাজের জন্য কাজ করুন। সংঘের কাজ মানে নিঃস্বার্থভাবে কাজ করা, টিকিট পাওয়ার জন্য নয়। সংঘ প্রধানের এই মন্তব্য কার বা কাদের উদ্দেশ্যে তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু ওই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। তবে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে সংঘ প্রধান যেন সাফ বুঝিয়ে দিলেন, প্রার্থী হবার জন্য অযথা সংঘের দরজায় কড়া নাড়ার কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক মহলে একটি ধারণা রয়েছে যে সংঘের ইচ্ছে ছাড়া বিজেপির অভ্যন্তরে একটি পাতাও নড়ে না। সদ্য পদ্ম শিবিরের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হয়েছেন নীতিন নবীন। এই সিদ্ধান্তের পেছনেও ওই সংঘের সম্মতি রয়েছে বলেও মনে করা হয়। ফলে আগামী বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির কারা প্রার্থী হবে তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করলেও সেক্ষেত্রে ওই সংঘের যে একটা মতামত থাকবে তা ধরে নেওয়াই যায়। মোহন ভাগবতের কথা অনুসারে সংঘ আর বিজেপি এক না হলেও বিজেপির ওপর যে সংঘের একটা বড় প্রভাব রয়েছে তা বলাই যায়। সেক্ষেত্রে বাংলা নিয়ে কেন্দ্র এবং রাজ্য বিজেপির নেতৃত্বের ওপর যে সংঘ পরিবার খুব একটা সন্তুষ্ট নয়, তা সম্প্রতি সংঘ পরিবারের মুখপত্রে উত্তরবঙ্গের সম্পাদকীয়তে প্রকাশ পেয়েছিল, যার শিরোনামই ছিল পশ্চিমবঙ্গকে রক্ষার দায় কার, শুধু বাঙালি হিন্দুর নাকি ভারত সরকারের। যে প্রতিবেদনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর অত্যাচারের পরেও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এরপর খোদ সংঘ পরিবারের প্রধান যখন বলছেন নিঃস্বার্থভাবে কাজ করুন, টিকিট পাওয়ার জন্য নয়, তখন তার গুরুত্ব আরও কয়েক গুণ বেড়ে যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর ভারতীয় জনতা পার্টি দুটি পৃথক সংগঠন হলেও দুটি সংগঠনের মধ্যে সম্পর্ক রয়েছে তা সবাই জানে। তারপরেও একেবারে 26-এর আগে আরএসএস আর বিজেপিকে আলাদা করে দিতে চাইলেন কেন মোহন ভাগবত? তবে কি বিজেপির কিছু নেতার কাজে সংঘ সন্তুষ্ট নয়? সেটাই বুঝিয়ে দিলেন কি সংঘ প্রধান। কার বা কাদের প্রতি সংঘ প্রধানের এই অনাস্থা তা নিয়ে জল্পনার অবকাশ কিন্তু থেকেই যাচ্ছে। তবে 26-এর আগে মোহন ভাগবতের হিন্দুদের শক্তিশালী হয়ে ওঠার ডাক এবং বাবরি মসজিদকে সামনে রেখে হুমায়ুন কবিরের নিজের সম্প্রদায়ের 90টি আসন দখলের প্রচেষ্টা বাংলার রাজনীতিতে বিভাজন তৈরি করতে পারে। আবার হুমায়ুন কবির যে নতুন দল গঠনের কথা বলছেন, তাতে মুসলিম ভোট বিভাজিত হবার সম্ভাবনাও কিন্তু থাকছে। প্রশ্ন হচ্ছে, একদিকে যদি ওই হিন্দু ভোট একত্রিত হয়, আবার অন্যদিকে মুসলিম ভোট যদি বিভাজিত হয়, তবে কি বদলে যেতে পারে বাংলার ভোটের সমীকরণ? সে কারণে হুমায়ুন কার জন্য ভয়ের কারণ হতে পারে?
প্রশ্ন সেটাও। হুমায়ুন তার নতুন দলের নাম ঘোষণার জন্য প্রথমে বহরমপুর শহরের টেক্সটাইল মোড়ে সভা করার ইচ্ছে প্রকাশ করেছিল, কিন্তু সেই মাঠে সভা করার অনুমতি পাননি হুমায়ুন। ফলে তাকে সভা করতে হচ্ছে যেখানে, মানে ওই রেজিনগরে যেখানে বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন তার কিছুটা দূরে। কিন্তু আপনি কি জানেন, ওই একই দিনে মানে 22 তারিখ সোমবার ওই বহরমপুরের টেক্সটাইল মোড়ে প্রায় একই সময়ে সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। ইতিমধ্যেই জেলা জুড়ে কিন্তু তার প্রচার চালানো হয়েছে। খুব স্বাভাবিকভাবে তৃণমূলের বিদ্রোহী বিধায়কের ডাকা সভার দিনই তৃণমূল জেলা নেতৃত্বের পাল্টা এই সভা নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। তবে কি তৃণমূল কংগ্রেস সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে ওই হুমায়ুনের দিকে? দুটি সভার ভিড়, মানুষের উপস্থিতি কি ঠিক করে দিতে পারে মুর্শিদাবাদ জেলার আগামী রাজনীতির সমীকরণ? জানেন কি হুমায়ুন কবিরের নতুন দলের নাম কি হতে চলেছে? কি প্রতীক নিয়ে নির্বাচনে নামতে চলেছে ওই হুমায়ুন কবির? সূত্র মারফত জানা যাচ্ছে হুমায়ুন তার দলের জন্য 3টি প্রতীক চিহ্ন জমা দিয়েছেন। যা জানা যাচ্ছে তাতে প্রতীক চিহ্নের মধ্যে রয়েছে টেবিল। টেবিল চিহ্নকেই নাকি বেশি প্রাধান্য দিচ্ছেন ওই হুমায়ুন। টেবিল নাকি তার খুব পয়া। চিহ্নের তালিকায় রয়েছে জোড়া গোলাপ আর রয়েছে নারকেল গাছ। দলের নাম সম্পর্কে যদিও হুমায়ুন কবির কিছুই বলতে চাননি, তবে দলের যা নাম হবে তার শর্ট ফর্মে 3টি অক্ষরই থাকবে, যেমন ওই টিএমসি কিংবা বিজেপির রয়েছে। তবে সবটাই জানা যাবে ওই 22 তারিখ সোমবার হুমায়ুনের জন্মবারে। হ্যাঁ, ঠিক শুনেছেন, সোমবার হুমায়ুন কবিরের জন্মদিন, আর সে কারণেই ওই সোমবার দিনটিকে বেছেছেন তার নতুন দল ঘোষণার জন্য। এখন হুমায়ুন টেবিলে বাজিমাত করতে পারেন নাকি জোড়া ফুল বা পদ্মকে ওই গোলাপ কাটায় বিদ্ধ করেন, তা অবশ্য সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার।